বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকের এই পর্যালোচনাটা শুরু করার আগে একটু থামতে চাই, শুধু একটু। কারণ আজকের বিষয়টা শুধু একটি সরকারি ঘোষণা নয়, এটা ১১ বছরের জমে থাকা কষ্ট, লাখো পরিবারের হিসাব নিকাশ আর একটা রাষ্ট্রের তার কর্মীদের প্রতি দায়িত্বের প্রশ্ন। আজ ২৮ জুন ২০২৬, মাত্র ৩টি দিন পর ১ জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। এই ঘোষণার সঙ্গে জড়িয়ে আছে প্রায় ২২ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, ৯ লাখ পেনশনভোগী এবং তাদের পরিবার মিলিয়ে দেশের মোট জনসংখ্যার একটি বিশাল অংশের জীবনমানের প্রশ্ন। কিন্তু আজকের আলোচনাটা আমরা শুধু কে কত টাকা পাবেন তার হিসাবে সীমাবদ্ধ রাখব না। আমরা যাব আরও গভীরে। আমরা আলোচনা করব এই পে স্কেলের পেছনের অর্থনীতি, রাজনীতি, ইতিহাস, মনস্তত্ত্ব, সমাজবিজ্ঞান এবং ভবিষ্যতের ঝুঁকি ও সম্ভাবনা নিয়ে। একটি সিদ্ধান্ত কিভাবে একটি রাষ্ট্রের পুরো প্রশাসনিক শরীরকে প্রভাবিত করে, কিভাবে একটি মানুষের ঘরের হিসাব বদলায়, আর কিভাবে একটি জাতির ভবিষ্যৎ রচিত হয়, সেই পুরো চিত্রটাই আজ তুলে ধরার চেষ্টা করব। আজকের এই মহাপর্যালোচনায় থাকছে ৩০টি পর্ব। দীর্ঘ হবে, গভীর হবে, তবে প্রতিটি মুহূর্ত প্রাসঙ্গিক। চলুন শুরু করা যাক। প্রথম পর্ব, আজকের সংবাদের পূর্ণ চিত্র। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে যে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। ২০২৬ থেকে ২৭ অর্থবছরের প্রথম দিন থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর গণ্য হবে। মূল সিদ্ধান্তগুলো ৩টি স্তরে বিভক্ত। প্রথম স্তরে ১ জুলাই থেকেই সুপারিশকৃত মূল বেতনের ৫০% প্রযোজ্য হবে। গেজেট প্রকাশে যদি আগস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগে, তাহলেও সেই বিলম্বিত সময়ের বকেয়া পরবর্তীতে পরিশোধ করা হবে। এটা সরকারের আনুষ্ঠানিক অবস্থান। দ্বিতীয় স্তরে ২০২৬ থেকে ২৭ অর্থবছরের বাজেটে ৩৫,০০০ কোটি টাকার থোক বরাদ্দ চূড়ান্ত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোনো একক পে স্কেলের জন্য প্রথম বছরে এত বড় বরাদ্দ আগে কখনো হয়নি। সংখ্যাটা শুনতে বড় মনে হলেও মোট বাজেটের তুলনায় এটা কতটা যথেষ্ট, সেই প্রশ্নটাও পরে আলোচনায় আসবে। তৃতীয় স্তরে বাস্তবায়ন হবে ধাপে ধাপে। প্রথম ধাপে ৫০% মূল বেতন জুলাই থেকে, দ্বিতীয় ধাপে বাকি ৫০% ২০২৭ থেকে ২৮ অর্থবছরে এবং তৃতীয় ধাপে ভাতাসহ পূর্ণ বাস্তবায়ন ২০২৮ থেকে ২৯ অর্থবছরে। এই ধাপে ধাপে কথাটি শুনতে যতটা সহজ মনে হয়, বাস্তবে এর মধ্যে লুকিয়ে আছে বহু জটিলতা, বহু দ্বন্দ্ব আর বহু প্রশ্ন। দ্বিতীয় পর্ব, ১১ বছরের সময়রেখা, একটি কষ্টের ইতিহাস। ২০১৫ সালের জুলাই মাস, সেই সময় অষ্টম পে স্কেল ঘোষিত হয়েছিল। সেই ঘোষণার আনন্দ তখনও মিলিয়ে যায়নি, কিন্তু কর্মচারীদের একটি অংশ সেই মুহূর্ত থেকেই বুঝতে পারছিলেন এই বেতন কাঠামো দীর্ঘমেয়াদে যথেষ্ট হবে না। ২০১৬ থেকে ২০১৯ সাল, এই সময়ে দ্রব্যমূল্য ধীরে ধীরে বাড়তে থাকে। বিশেষত ঢাকা, চট্টগ্রাম আর অন্যান্য বড় শহরে বাসা ভাড়া লাফিয়ে লাফিয়ে বাড়ে। একজন কর্মচারীর বেতনের একটা বড় অংশ শুধু ঘর ভাড়া দিতেই চলে যেতে শুরু করে। ২০২০ থেকে ২০২১ সাল, বিশ্বজুড়ে করোনা মহামারী, বাংলাদেশের অর্থনীতিও থমকে যায়। এই পরিস্থিতিতে নতুন পে স্কেলের দাবি অনেকটাই পেছনে পড়ে যায়। সরকারের সামনে তখন অগ্রাধিকার ছিল স্বাস্থ্য সংকট সামলানো আর অর্থনৈতিক পুনরুদ্ধার। ২০২২ থেকে ২০২৩ সাল, বিশ্বব্যাপী জ্বালানি সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে ঋণ চুক্তি। এই বাস্তবতায় সরকার বড় ব্যয়ের সিদ্ধান্ত থেকে সরে থাকে, পে স্কেলের ফাইল টেবিলের নিচে চলে যায়। ২০২৪ থেকে ২০২৫ সাল, রাজনৈতিক পট পরিবর্তন, নতুন প্রশাসন, নতুন অগ্রাধিকার। পে স্কেলের দাবি আবার সামনে আসে। কর্মচারী সংগঠনগুলোর আন্দোলন তীব্র হয়। ২০২৬ সাল, ১১ বছর পর নবম পে স্কেলের ঘোষণা। এই সময়রেখাটা শুধু তারিখের হিসাব নয়, এটা একটা জাতির শ্রমজীবী মানুষদের ১১ বছরের অপেক্ষার ইতিহাস। এই প্রতিটি বছর ধরে মূল্যস্ফীতি তাদের প্রকৃত আয় ক্ষয় করেছে। এই প্রতিটি বছর তারা একই কাজ করেছেন, কিন্তু তাদের কেনার ক্ষমতা কমেছে। তৃতীয় পর্ব, মূল্যস্ফীতির অদৃশ্য ছুরি। প্রিয় দর্শক, একটু অর্থনীতির মাঠে নামা যাক। মূল্যস্ফীতি কি? সহজ ভাষায়, একই পরিমাণ টাকায় সময়ের সঙ্গে সঙ্গে কম জিনিস কেনা যায়। এটাকে কেউ কেউ অদৃশ্য কর বলেন, কারণ কেউ আপনার পকেট থেকে সরাসরি টাকা নেয় না, কিন্তু আপনার টাকার মূল্য ধীরে ধীরে কমে যায়। ২০১৫ থেকে ২০২৬,
এই 11 বছরে বাংলাদেশে পুঞ্জীভূত মূল্যস্ফীতির হিসাব করলে দেখা যাবে একজন কর্মচারীর বেতন নামমাত্র একই থাকলেও তার প্রকৃত ক্রয়ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। খাদ্যপণ্যের দাম বেড়েছে, বাসা ভাড়া বেড়েছে, চিকিৎসা ব্যয় বেড়েছে, সন্তানের পড়ালেখার খরচ বেড়েছে। সহজ হিসাবে বলা যায় 2015 সালে যে বাজার করতে 10,000 টাকা লাগত, আজ সেই একই বাজার করতে প্রায় 15 থেকে 17,000 টাকা লাগছে। এমন হিসাব বাস্তব জীবনে অনেকেই দিচ্ছেন। এই হিসাবটা বোঝার পর একটা কথা পরিষ্কার হয়, নবম পে স্কেলে যদি একজন কর্মচারীর বেতন 100% বাড়েও সেটা 11 বছরের ক্ষতি পুরোপুরি পুষিয়ে দেবে না। এটা একটা সংশোধন, সম্পূর্ণ পুনরুদ্ধার নয়। এই পার্থক্যটা সততার সঙ্গে বলা দরকার। চতুর্থ পর্ব, 3টি মানুষের 3টি গল্প। পরিসংখ্যান মানুষকে ছোট করে ফেলে। একটা বড় সংখ্যার আড়ালে লাখো জীবন হারিয়ে যায়। তাই আজ 3টি ভিন্ন ধরনের মানুষের কথা বলবো। এরাতেও সত্যিকারের নির্দিষ্ট ব্যক্তি নন, কিন্তু এদের গল্প লাখো পরিবারের প্রতিচ্ছবি। প্রথম গল্প, রাজধানীর মধ্যবর্তী একজন, ধরা যাক 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন সহকারী পর্যায়ের কর্মচারী। মিরপুরে একটি ছোট বাসা, স্ত্রী, 2 সন্তান, মূল বেতন 22,000, ভাতাসহ মোট 40,000 টাকার কাছাকাছি। বাসা ভাড়া 12,000, বাজার 15,000, সন্তানদের পড়ালেখা 5,000, যাতায়াত 2,000, বিদ্যুৎ গ্যাস পানি 3,000, মোট 37,000। হাতে থাকে 3,000। এই 3,000 টাকায় কোনো বড় অসুখ সামলানো যায় না। মেয়ের কলেজ শেষ হওয়ার পর বিয়ের চিন্তা থাকে মাথায়, কিন্তু সংস্থান নেই। বছরে একটা ঈদেও নতুন পোশাক কেনার বাজেট থাকে না সবার জন্য। ছেলে একবার জ্বরে পড়লে ওষুধের টাকা জোগাড় করতে ধার করতে হয়। এই মানুষটি অফিসে বসে কাজ করেন ঠিকই, কিন্তু মাথায় চলতে থাকে মাসের হিসাব। এই মানসিক বোঝা নিয়ে কতটা মনোযোগ দিয়ে কাজ করা যায় সেটা ভাবলে অবাক হওয়ার কিছু নেই। দ্বিতীয় গল্প, গ্রামের স্কুলের একজন শিক্ষক কিশোরগঞ্জের একটি প্রত্যন্ত উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত একজন সহকারী শিক্ষক। 20 বছর ধরে শিশুদের পড়াচ্ছেন। নিম্নতর গ্রেডে তার মূল বেতন 12 থেকে 15,000 টাকার মধ্যে। এই বেতনে গ্রামের বাজারে চলা যায় কোনো রকমে, কারণ বাসা ভাড়া কম এবং নিজের জমি আছে। কিন্তু ছেলে ঢাকায় পড়তে গেলে তার হোস্টেল ভাড়া, বই খরচ পাঠানো কঠিন হয়ে পড়ে। চিকিৎসার জন্য জেলা শহরে গেলে একদিনেই 5-6 হাজার টাকা চলে যায়। এই মানুষটি স্বপ্ন দেখেন তার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়বে, বড় হবে, কিন্তু সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে প্রতি মাসের হিসাবের অসামঞ্জস্য। তৃতীয় গল্প, অবসরের দোরগোড়ায় একজন ঢাকার একটি সরকারি দপ্তরে কর্মরত একজন সিনিয়র কর্মকর্তা, বয়স 58, আর মাত্র 2 বছরে অবসর। তিনি ভাবছেন নবম পে স্কেলের পুরো সুবিধা কি তিনি পাবেন? 3 ধাপে বাস্তবায়ন হলে তো তৃতীয় ধাপ আসার আগেই তিনি অবসরে চলে যাবেন। তার পেনশন কতটা বাড়বে? মূল বেতনের পরিবর্তন যদি তৃতীয় ধাপ পর্যন্ত পুরোপুরি না হয়, তাহলে তার পেনশনের ভিত্তি কোথায় দাঁড়াবে? এই প্রশ্নটা শুধু তার নয়, যাদের অবসর আর 2-3 বছরের মধ্যে, তাদের সবার। এই 3টি গল্পই বাস্তব। নাম নেই, কিন্তু মানুষ আছে। আর নবম পে স্কেলকে এই মানুষগুলোর প্রেক্ষাপটে দেখলে তবেই পুরো ছবিটা স্পষ্ট হয়। পঞ্চম পর্ব, পেনশনভোগী, ভুলে যাওয়া 1 কোটির প্রশ্ন। প্রিয় দর্শক, আলোচনায় প্রায় বাদ পড়ে যাওয়া একটি অংশের কথা এখন বলবো। তারা হলেন পেনশনভোগীরা। প্রায় 9 লাখ মানুষ, যারা সারা জীবন রাষ্ট্রের সেবায় কাটিয়ে এখন বার্ধক্যে পৌঁছেছেন। নতুন কাঠামোয় কম পেনশন প্রাপ্তদের ক্ষেত্রে সর্বোচ্চ 100% পর্যন্ত বৃদ্ধির বিষয়টি বিবেচনায় আছে বলে জানা যাচ্ছে। কিন্তু এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। প্রথমত, বিবেচনায় আছে আর নিশ্চিতভাবে হবে, এই দুটো কথার মধ্যে পার্থক্য আছে। গেজেট না আসা পর্যন্ত নিশ্চিত বলা কঠিন। দ্বিতীয়ত, পেনশনভোগীদের মধ্যে যারা আগে কম গ্রেডে ছিলেন, তাদের পেনশনের পরিমাণ এমনিতেই কম। বয়সের সঙ্গে সঙ্গে চিকিৎসা ব্যয় বাড়ছে, কিন্তু আয় সীমিত। অনেকের কাছে এই পেনশনই বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তৃতীয়ত, যারা অনেক আগে অবসর নিয়েছেন, ধরা যাক 1995 বা 2000 সালে, তাদের পেনশন এত কম যে আজকের বাজারে তা দিয়ে মাস চালানো প্রায় অসম্ভব। তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে কিনা সেটা এখনও অস্পষ্ট। এই মানুষগুলো আর আন্দোলন করার বয়সে নেই। তারা শুধু অপেক্ষা করেন আর আশা করেন। রাষ্ট্রের উচিত এই বিশ্বস্ত সেবকদের কথা মনে রাখা। ষষ্ঠ পর্ব, বেতন কাঠামোর শারীরতত্ত্ব। গ্রেড থেকে ধাপ পর্যন্ত পে স্কেল বোঝার জন্য তার ভেতরের কাঠামোটা একটু বোঝা দরকার।
একটু কারিগরি দিকে যাই। বাংলাদেশের সরকারি বেতন কাঠামো মোট 20টি গ্রেডে বিভক্ত। গ্রেড 20 হল সবচেয়ে নিচের স্তর, যেখানে আছেন পিয়ন, দফাদার, নিম্নমানের সহায়ক কর্মচারীরা। গ্রেড 1 হল সবচেয়ে উপরের স্তর, যেখানে আছেন সচিব, অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তারা। প্রতিটি গ্রেডের মধ্যে আবার আছে একাধিক ধাপ বা ইনক্রিমেন্ট স্তর। প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্টের মাধ্যমে একটি গ্রেডের মধ্যে উপরের ধাপে যাওয়া যায়। নির্দিষ্ট বছর পূর্ণ হলে গ্রেড পরিবর্তনের সুযোগ আসে পদোন্নতির মাধ্যমে। নবম পে স্কেলে প্রতিটি গ্রেডের মূল বেতন নতুনভাবে নির্ধারিত হবে। প্রস্তাব অনুযায়ী গ্রেড 20-টে বর্তমান 8,250 থেকে বাড়িয়ে 20,000 টাকা করার সুপারিশ, আর গ্রেড 1-এ বর্তমান 78,000 থেকে বাড়িয়ে 1,60,000 টাকার সুপারিশ করা হয়েছে। শতাংশের হিসাবে নিচের গ্রেডে বৃদ্ধির হার বেশি, উপরে কম। এটা সামাজিক ন্যায্যতার দিক থেকে যুক্তিসঙ্গত। তবে পরম সংখ্যায় দেখলে উপরের গ্রেডের পার্থক্য বেশি। এই দ্বিধার মধ্যেই নীতি নির্ধারকদের ভারসাম্য রক্ষা করতে হয়। সপ্তম পর্ব, পে ফিক্সেশনের সম্পূর্ণ প্রক্রিয়া। নতুন স্কেলে বেতন নির্ধারণের প্রক্রিয়াকে বলে পে ফিক্সেশন। এটা একটু জটিল, তাই ধৈর্য ধরে পড়ুন। যখন একটি নতুন পে স্কেল আসে, তখন পুরনো বেতন কাঠামো থেকে নতুন কাঠামোতে সবার বেতন সমন্বয় করতে হয়। এই প্রক্রিয়াটাই পে ফিক্সেশন। সাধারণত দুটি পদ্ধতিতে এটা হয়। প্রথম পদ্ধতি হল ইনক্রিমেন্ট পদ্ধতি। বর্তমান মূল বেতনের সঙ্গে একটি নির্দিষ্ট গুণক প্রয়োগ করে নতুন বেতন নির্ধারণ করা হয়। এই গুণকটি কত হবে সেটা গেজেটে নির্ধারিত হয়। দ্বিতীয় পদ্ধতি হল সরাসরি স্থাপন। নতুন গ্রেডে একজন কর্মচারীর বর্তমান গ্রেড ও চাকরির বছর অনুযায়ী সরাসরি উপযুক্ত ধাপে স্থাপন করা হয়। অনেক ক্ষেত্রে দুটো পদ্ধতিতে যে বেতন পাওয়া যায় তার মধ্যে যেটা বেশি সেটাই গ্রহণ করা হয়। এটাকে বলে অ্যাডভান্টেজিয়াস ফিক্সেশন। গেজেট প্রকাশের পর আইবাস প্লাস প্লাস সিস্টেমে পে ফিক্সেশনের অপশন চালু হবে। দপ্তরের হিসাব শাখার মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এখনই যা করা জরুরি, সার্ভিস বুক হালনাগাদ আছে কিনা নিশ্চিত করা, নিজের গ্রেড ও মূল বেতনের সঠিক তথ্য জানা এবং দপ্তরের হিসাব বিভাগের সঙ্গে যোগাযোগ রাখা। অতীতের অভিজ্ঞতা বলে তথ্যগত অসামঞ্জস্যের কারণে অনেকের বেতন নির্ধারণে মাসের পর মাস দেরি হয়। এই ভোগান্তি এড়াতে এখনই সতর্ক হওয়া বুদ্ধিমানের কাজ। অষ্টম পর্ব, যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি উঠছে, বিস্তারিত উত্তরসহ সামাজিক মাধ্যমে, অফিস করিডোরে, চায়ের দোকানে, সর্বত্র একই প্রশ্নগুলো ঘুরছে। একে একে উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রশ্ন 1, গেজেট কি সত্যিই জুনে আসবে? সরকারি প্রস্তুতি প্রায় চূড়ান্ত বলে জানা গেলেও প্রশাসনিক প্রক্রিয়া জটিল। আইন মন্ত্রণালয়ের মতামত, মন্ত্রিসভার অনুমোদন, গেজেট অফিসের ছাপাখানা, এই ধাপগুলো পার হতে সময় লাগতে পারে। তবে বেতন কার্যকর তারিখ 1 জুলাই থাকবে, এটাই সরকারের অঙ্গীকার। প্রশ্ন 2, 3 ধাপে কেন 1 ধাপে দেওয়া গেল না? অর্থনৈতিক বাস্তবতার কারণে। একসঙ্গে পুরোটা দিতে যে অর্থ লাগবে তা বাজেটে একবারে জোগাড় করলে মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি হয় এবং আন্তর্জাতিক ঋণদাতাদের সঙ্গে শর্ত পূরণ কঠিন হয়। এই যুক্তির পক্ষে বিপক্ষে দুদিকের বক্তব্য আছে, সেটা পরে বিস্তারিত আসবে। প্রশ্ন 3, বকেয়া কত মাসের পাব? গেজেট যখনই আসুক 1 জুলাই থেকে কার্যকর গণ্য হবে। অর্থাৎ গেজেট যদি সেপ্টেম্বরে আসে তাহলে জুলাই ও অগস্ট মাসের বকেয়া একসঙ্গে পাওয়া যাবে। কিন্তু জানুয়ারি থেকে বকেয়ার দাবি এখনও সরকারি ঘোষণায় নেই। প্রশ্ন 4, একই গ্রেডে সবাই কি একই বেতন পাবেন? না, একই গ্রেডে থাকলেও চাকরির বছর ও বর্তমান ধাপ অনুযায়ী আলাদা আলাদা বেতন হবে। দীর্ঘ চাকরির অভিজ্ঞতা সম্পন্নরা বেশি পাবেন। প্রশ্ন 5, যারা শিগগিরই অবসরে যাবেন তারা কি পূর্ণ সুবিধা পাবেন? এটাই সবচেয়ে জটিল প্রশ্ন। 3 ধাপে বাস্তবায়ন হলে যারা আগামী 1 থেকে 2 বছরের মধ্যে অবসরে যাবেন তারা তৃতীয় ধাপের পূর্ণ সুবিধা পাবেন না। পেনশন সাধারণত অবসরের সময়ের মূল বেতনের ভিত্তিতে নির্ধারিত হয়, তাই এটা একটা বড় উদ্বেগের বিষয়। নবম পর্ব, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড। দীর্ঘদিনের একটি পুরনো ক্ষত, কর্মচারী সংগঠনগুলোর একটি দাবি যা প্রতিটি পে স্কেলের আলোচনায় ওঠে কিন্তু প্রায় উপেক্ষিত থাকে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল। আগে একটি নিয়ম ছিল, একটি নির্দিষ্ট গ্রেডে নির্দিষ্ট বছর চাকরি পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে উপরের ধাপে যাওয়া যেত, পদোন্নতি ছাড়াই। এটাকে বলা হতো টাইম স্কেল। আর নির্দিষ্ট মানদণ্ড পূরণ করে বিশেষ বেতন গ্রেডে যাওয়ার সুযোগকে বলা হতো সিলেকশন গ্রেড।
এই সুবিধাগুলো পরে বাতিল হয়ে যায়। এর ফলে কি হয়েছে? যে কর্মচারী ২০ বছর ধরে একই পদে একই কাজ করছেন, যার পদোন্নতির সুযোগ সীমিত, তিনি বছরের পর বছর একই গ্রেডে আটকে থাকেন। শুধু বার্ষিক ইনক্রিমেন্ট হয়, কিন্তু বড় কোনো অগ্রগতি নেই। এটা শুধু আর্থিক সমস্যা নয়, এটা মনোবলের সমস্যাও। একজন কর্মচারী যখন দেখেন তিনি ভালো কাজ করলেও, বেশি পরিশ্রম করলেও তার অগ্রগতির কোনো পথ নেই, তখন কাজের প্রেরণা কমে আসে। নবম পে স্কেলে এই সুবিধা ফেরার সম্ভাবনা কতটুকু? গেজেট না আসা পর্যন্ত নিশ্চিত বলা কঠিন, কিন্তু কর্মচারী সংগঠনগুলোর এই দাবিটা ন্যায্য, এটা অস্বীকার করার সুযোগ নেই। দশম পর্ব, মহার্ঘ ভাতা বনাম পে স্কেল, পার্থক্যটা জানা দরকার। প্রিয় দর্শক, একটি ভুল বোঝাবুঝি প্রায় তৈরি হয়। মহার্ঘ ভাতা আর পে স্কেল একই জিনিস মনে করা হয়, কিন্তু এই দুটো সম্পূর্ণ আলাদা। মহার্ঘ ভাতা হলো একটি সাময়িক ও আপৎকালীন ব্যবস্থা। মূল্যস্ফীতি বেড়ে গেলে বিশেষ পরিস্থিতিতে কর্মচারীদের ক্রয় ক্ষমতা ধরে রাখতে সরকার সাময়িকভাবে একটি বাড়তি ভাতা দেয়। এটা মূল বেতনের অংশ নয়, পেনশনের ভিত্তি হয় না, পরবর্তী পে স্কেলে স্বয়ংক্রিয়ভাবে বিলীন হয়ে যায়। পে স্কেল হল স্থায়ী বেতন কাঠামো, পুরো সরকারি বেতন ব্যবস্থাকে নতুনভাবে সাজানো। এটা মূল বেতন নির্ধারণ করে, পেনশনের ভিত্তি তৈরি করে, ভবিষ্যতের ইনক্রিমেন্টের শুরুর বিন্দু নির্ধারণ করে। তাই কর্মচারীরা মহার্ঘ ভাতায় সন্তুষ্ট নন, পূর্ণ পে স্কেল চান। এটা সম্পূর্ণ যুক্তিসঙ্গত, কারণ একটা সাময়িক ভাতা দীর্ঘমেয়াদে তাদের আর্থিক নিরাপত্তার ভিত্তি শক্তিশালী করে না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, মন্তব্যে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।